কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। একদিকে আইপ্যাক মামলা, অন্যদিকে এসআইআর, এই দুটো নিয়ে আবর্তিত এই মুহূর্তের রাজ্য রাজনীতি, এবং সেই রাজ্য রাজনীতির সেই বিষয়ে আজকে আমরা দেখলাম সকালে দুপুরের দিকে ছিল আইপ্যাক মামলা, এবং এছাড়া এসআইআর ইস্যুতেও একগুচ্ছ কটাক্ষ, অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন, বেশ কিছু তালিকা প্রকাশ, জীবিত অথচ কোট আনকোট মৃত ভোটারের। এবং এই নিয়ে আমরা আজকে চর্চা করব আমাদের বাংলা বলছের মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। আমি উপস্থিত অতিথিদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র আলী হোসেন, আমাদের সঙ্গে রয়েছেন সিপিআই নেতা শ্রীকুমার মুখোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী, রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায়। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমেই যেটা আপনাদের জানিয়ে রাখি যে আজকে আইপ্যাকের মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মামলা শুনানি হবে আগামীকাল 11:30 নাগাদ। এই মামলার শুনানিতে থাকবেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি বিপুল মনুভাই পঞ্চলের বেঞ্চ। এই মামলার শুনানি হবে, ফলে সেক্ষেত্রে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আজকে যে মামলা হলো, আজকে যে মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে, যে মামলায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন ইডির আইনজীবী এবং তার পাশাপাশি কলকাতাতেও আইনজীবীরা ছিলেন, সেখানে 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস থেকে কোনো কিছু বাজেয়াপ্ত করা হয়নি। ইডির এই বয়ানে খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের মামলা। তবে মুলতুবি হয়ে গেছে ইডির করা মামলা। বিষয়টি যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামীকাল সুপ্রিম কোর্টে এ নিয়ে শুনানি। মামলা দায়ের করেছিল ইডি, সেই ইডি চাইল মামলার মুলতুবি। আর্জি মেনে মামলা মুলতুবি করে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে আইপ্যাক সংক্রান্ত মামলা শুনানি হবে। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের পরই এ বিষয়ে কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানান বিচারপতি। তবে তৃণমূল কংগ্রেসের করা মামলাটি খারিজ করে দেয় আদালত। দুপক্ষের সওয়াল জবাবের সময় কেন্দ্রের আইনজীবী কুমার জ্যোতি তিওয়ারি বলেন, ঘটনা ঘটেছে সল্টলেকে। আবেদনকারী তৃণমূল কংগ্রেসের ঠিকানা হরিশ চ্যাটার্জি স্ট্রিট। দুটি ঠিকানার পার্থক্য আছে, ফলে তৃণমূল কংগ্রেসের নথিভুক্ত ঠিকানায় নথি চুরির কোনো সম্ভাবনা নেই। বিহার নির্বাচনে কয়লা পাচারের টাকা ব্যবহার হয়েছে কিনা তা তদন্ত করতেই ইডির অফিসার গোদরেজ ওয়াটার টাওয়ারে গিয়েছিল। সেখানে সিজ করা কাগজপত্রই ছিনিয়ে নেওয়া হয়। আইপ্যাকের অফিসে তল্লাশি করা হচ্ছে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক কি? ইডি আইনজীবী এসবি রাজু বলেন, যদি ডেটাগুলো তৃণমূল কংগ্রেসের অফিস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হেফাজতে থাকতো এবং সেই ডেটা সিজ করা হতো, তাহলে এই আবেদনে গ্রহণযোগ্যতা থাকতো। কিন্তু এক্ষেত্রে তা হয়নি, তাই এই আবেদনে গ্রহণযোগ্যতা নেই। তৃণমূলের আইনজীবী মানেকা গুরুস্বামী বলেন, ইডির দাবি কোনো কিছু সিজ করা হয়নি, সেটা আদালত নথিভুক্ত করুক। তখন ইডি আইনজীবী এসবি রাজু বলেন, 8ই জানুয়ারি তল্লাশি থেকে কোনো নথি বা ডিভাইস সিজ করা হয়নি। এর ফলে তৃণমূল কংগ্রেসের মামলাটি অপ্রাসঙ্গিক হয়ে যায়, তাই বিচারপতি মামলাটি খারিজ করে দেন। पहले जो मैटर है उस मैटर में पहले बहुत बहस हुआ था, आर्गुमेंट किया एआईटीसी का मैटर में। एआईटीसी ইডি রাজু, ইডি যে কাউন্সিল ছিলেন মিস্টার রাজু, উনি বলেছেন যে কোনো कुछ नहीं सीज हुआ है, कुछ नथिंग हैज बीन सीज। और आईपैक को जो लॉयर 4 नंबर में वो लोग वो पंचनामा दिया। पंचनामा में लिखा है ये कुछ नहीं सीज हुआ है, कुछ गलती कुछ नहीं मिला है। तो जब ये दो पंचनामा दिया है, कोर्ट डिस्पोज ऑफ द मैटर ऑन द बेसिस ऑफ दैट पंचनामा एंड एक्सेट्रा। অন্যদিকে ইডির করা মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তাই ওই মামলাটি মুলতবি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। কলকাতা টিভি। এই আলোচনা একদম প্রথমেই আসবো রাজ্য বিজেপির মুখপাত্র আলী হোসেনের কাছে। যেটা আপনার কাছে প্রশ্ন, যে আজকে আদালতে ইডির আইনজীবী বলছেন যে সেটা নথিভুক্ত করা হোক। সেদিন তারা গিয়েছিল একটা তল্লাশি অভিযানে, সেখানে তাদের আগেই মুখ্যমন্ত্রী সমস্ত নথি নিয়ে গেছে, ইডি কোনো কিছু বাজেয়াপ্ত করেনি। ইডির আগেই মুখ্যমন্ত্রী সমস্ত কিছু নিয়ে চলে গেছে, এটা কি ইডির জন্য খুব গৌরবের? না না, দেখুন না, যে ইডির বক্তব্য তো পরিষ্কার করে তারা জানিয়ে দিয়েছে যে তারা কিছু বাজেয়াপ্ত করতে পারেনি। তারা বাজেয়াপ্ত করবে কি করে? তারা বাজেয়াপ্তটা করবে কেন, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে ওগুলো সব থাবা দিয়ে তুলে নিয়ে আসলো? বিষয়টা আছে তো।
কি বিষয়টা রাজ্যের কি আছে একটা মানে ইডি ওখানে কি করছিল, তার- মানে এটা কি ইডির জন্য খুব গৌরবের? গৌরবের বিষয় কোর্ট বলবে, ইডি কতটা সাকসেসফুল হয়েছে সেটা কোর্ট বলবে। তার একটা আলোচনা চলছে, এই তো না ইডি রাজীববাবু আর বলছেন। সাকসেসফুলের বিষয়টা কি, এমনিতেই তো সাকসেস রেটটা ভয়ঙ্কর, তারপর এই মুহূর্তে তারা আদালতে জানাচ্ছে আমরা কিচ্ছু বাজেয়াপ্ত করতে পারিনি। তা তাহলে তারা গিয়েছিল একটা কাজ করতে, কিছু নিশ্চয়ই নথি টথি আছে বলে তাদের কাছে কোনো একটা টিপস ছিল, তার ভিত্তিতে তারা গিয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর সেখানে গেছে তারা কিছুই বাজেয়াপ্ত করতে পারলো না, তাহলে অতগুলো কেন্দ্রীয় বাহিনীর অতগুলো জওয়ানকে আমরা দেখলাম, ইডি তাহলে কি কাজ করে? ইডি কাজ করে কি না তার সময় কথা বলবে দাদা, আজ একটু অবধি ওয়েট করুন। কোনটা একটা কথা বলেছে গুরুত্বপূর্ণ বলুন? আজ অবধি গুরুত্বপূর্ণ কোন বিষয় নেতাটাকে নিয়ে আমরা ইডি তো গিয়েছিল। বলছি, আমরা শুনলাম, না ভারতীয় আইপ্যাক জনতা পার্টির অফিসে, কথা তো আমরা বিশ্বাস না করলাম। আরেকটা কথা শুনুন অঙ্কুরবাবু, একটা গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে আইপ্যাকের যিনি প্রধান তার কাছে গিয়েছিলেন, একটা দেওয়া হয়েছিল, জানার জন্য গিয়েছেন। মুখ্যমন্ত্রী গেলেন কিসের জন্য? সেটা আমি কিসের জন্য গেলেন? না সেই জন্য ইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো ঝগড়া করবে না, তাকে ওটা নিয়ে যুদ্ধও করবে না। ইডির মতন কাজ করেছে, এবং আজকে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য পরিষ্কার করে তারা বলেছে আমরা এগুলো সব বাজেয়াপ্ত করিনি, তবে আমরা আদালতকে জানিয়েছি। এই তো ইডির বক্তব্য। না, এবার আদালত বলবে, আদালতে ইডির আইনজীবীরা পরিষ্কার করে বলবে। আসবো সিপিআই নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়ের কাছে, যেটা আপনার কাছে জানতে চাইব। আজকে ইডি আদালতে জানিয়েছে যে এই তল্লাশি অভিযান চলার সময় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং রাজ্য পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে, এবং তারপরেই রাজ্য পুলিশের ওপর আস্থা নেই, সিবিআই তদন্ত চাওয়া হয়েছে ইডির পক্ষ থেকে। এটা মানে রাজ্য পুলিশের ওপর আস্থা নেই, রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এই যে অভিযোগ, এটা কি রাজ্যের ভাবমূর্তি আদৌ উজ্জ্বল করছে? রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজ্যের প্রশাসনের যে নিরপেক্ষ অবস্থান থাকা উচিত, যে তারা সরকারি একজন আধিকারিক, সেটা পুলিশের হোক প্রশাসনের হোক, তিনি কোথায় সরকারি কাজে সহযোগিতা করবেন, তিনি সরকারি কাজে বাধা দিচ্ছেন, এটা কি রাজ্য সরকারের ভাবমূর্তির জন্য খুব উজ্জ্বল? এক নম্বর হচ্ছে যে রাজ্য প্রশাসনের ভাবমূর্তি বহু বছর একেবারে তলানিতে ঠেকে গেছে। আপনি যদি গোটা ভারতবর্ষের কোনো রাজ্যে গিয়ে বলেন আপনি পশ্চিমবঙ্গে থাকেন, বাঙালি হলেই তো পশ্চিমবঙ্গে থাকে না, তো গিয়ে আপনি পশ্চিমবঙ্গে থাকেন, ওরা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে যে ও ওদার দিদি হ্যাঁ না, বাস তারপরে একটা হাসবে। কারণ হাসির খোরাকে আমরা পরিণত হয়ে গেছি বহু কারণে। এক, দু নম্বর হচ্ছে প্রশাসনের ওপর আস্থা। আপনি যে কথাটা বললেন অত্যন্ত কাজের, আইদার পুলিশ অর এনি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, যে কোনো। আচ্ছা বলুন তো, একই সাথে কোথাও হয়েছে যে মন্ত্রী এবং শান্ত্রী যতজন আছেন, একটা গোটা শিক্ষা দপ্তরের প্রায় চিফ মানে মূলত প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন ছাড়া বাকি সবাই জেলে চলে গেছেন? এটা আছে, এটা আমাদের এখানেই আছে। অর্থাৎ প্রশাসন শুধু তো মন্ত্রী নির্ভর নয়, অ্যাডমিনিস্ট্রেশন যেটা, সবগুলো তো আলাদা আলাদা পিলার। তো একটা যারা ইলেক্টেড মেম্বার আর যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস থেকে এলেন, এরা এই দুটো পিলার তো ধ্বংস, কারণ একসাথেই তারা অবস্থান করছেন এবং একজন আরেকজনের কথা শুনে তারা কাজ করছেন প্রত্যেকটা ক্ষেত্রে। গোটা অ্যাডমিনিস্ট্রেশন, সে আপনি এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন বলুন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন বলুন, ধরুন এই কেসটা হচ্ছে আগামীকাল এই কেসটা সুপ্রিম কোর্টে উঠবে, এবং সেখানে ইডি বলছে যে আমরা কোনো নথি বাজেয়াপ্ত করিনি। আমি বলছি ইডির পারফরমেন্স, এটাও তো বলতেই হবে। ইডির সাথে এই রাজ্যের প্রশাসনের কি সম্পর্ক আছে, এই সম্পর্কে বহুবার আমরা বলেছি। আমরা বলছি বিজেপির সাথে একদম আরও স্পেসিফিক তৃণমূলের একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং রয়েছে ওপরের তলায়, এবং নিচের তলায় লোকেরা মারামারি করছেন, আর ওপর তলাতে তাদের খুব সমঝোতা রয়েছে। কারণ তারা জানেন যদি দরকার হয়, মমতা দেবী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় যেমন মন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী ছিলেন, কয়লা মন্ত্রী ছিলেন, এসব ছিলেন, তেমনি আবার মন্ত্রী হয়ে যাবেন, অসুবিধা কিছু নেই। কারণ তিনি ওই জায়গাটা ঠিক রেখেছেন। নরেন্দ্র মোদী ভালো আর বাকিরা খারাপ। আপনার এই বক্তব্য নিয়ে আমি আসবো কংগ্রেসের কাছে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। একদিকে ইডি বলছে আমরা কিছু নথি টথি বাজেয়াপ্ত করিনি, আর একই সঙ্গে আবার বলছে যে মুখ্যমন্ত্রী কাজে হস্তক্ষেপ করেছে, রাজ্য পুলিশের প্রতি কোনো আস্থা নেই, সিবিআই তদন্তের দাবি করছে তারা। কিভাবে দেখছেন আশুতোষ যে এই যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে রাজ্যের ভোটের আগে, যেখানে তৃণমূল কংগ্রেসের অভিযোগটা খারিজ করে দেওয়া হচ্ছে কিসের ভিত্তিতে? ইডির বক্তব্যের ভিত্তিতে যে আমরা কোনো নথি নিইনি,
ফলে তৃণমূল যে বলেছিল আমাদের নথি নেওয়া হয়েছে, তৃণমূল সেই অভিযোগটা কিসের ভিত্তিতে করেছিল সেটাও কিন্তু প্রশ্ন, যে তৃণমূল তাহলে কিসের ভিত্তিতে মনে করলো জিডি আমাদের অভিযোগ মানে আমাদের নথিপত্র হাতিয়ে নিয়েছে? আপনারা কিভাবে দেখেন? দেখুন, প্রথম কথা, মোদি বা বিজেপি নিয়ন্ত্রিত ইডি পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশ প্রশাসন তাদের উপর আস্থা তো রাখতেই পারবেন না। কিন্তু তারা কার উপর আস্থা আছে ইডির আমরা জানি। তৃণমূল কংগ্রেসের প্রতি সম্পূর্ণ আস্থা আছে ইডির, আমরা সেটা দেখতে পাচ্ছি প্রথম দিন থেকে। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস তার প্লি যেটা বলে, কোর্টে গিয়ে কি বলেছেন, প্রোটেকশন অফ ডকুমেন্টস অ্যান্ড ইনফরমেশান। কিসের প্রোটেকশন চাইছেন, কেন প্রোটেকশন চাইছেন, এটা প্রশ্ন থাকবে, প্রশ্ন করা উচিত। যে আইডেন্টিক্যাল পিটিশন হয়েছে বলেই কিন্তু আজকে খারিজ হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে আইদার তৃণমূল কংগ্রেস অথবা ইডি একে অপরের সাথে হোয়াটসঅ্যাপ কলে আলোচনা করেই এই পিটিশনগুলো করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এটাও দেখতে পাচ্ছি যে আইপ্যাক একটি সংস্থা, যেটা কোনো রাজনৈতিক দল নয়, তাকে প্রোটেকশন দেওয়ার জন্যে খোদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিমো দলের তৃণমূলে ছুটে যাচ্ছেন। এবং শুধু ছুটে যাচ্ছেন না, সেখানে পুলিশ কমিশনার গিয়ে পৌঁছচ্ছেন, ইডির সেখানে রেড চলছে, সেই স্পট যেটাকে বলে স্পট অফ রেড, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেন্সিটিভ জায়গা, সেটা আমরা জানি। আপনি যে কোনো মানুষ এখানে বসে আছি, বিজেপি, তৃণমূল, সিপিএম যেই হোক না কেন, খোদ অ্যাঙ্কার গেলেও অ্যারেস্ট হয়ে যাবেন। সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে যাচ্ছেন কে তার সঙ্গে? কমিশনার অফ পুলিশ, পুলিশের 101 যারা কর্তারা রয়েছেন তারা পৌঁছে যাচ্ছেন। কি করে পৌঁছচ্ছেন, কারা অ্যালাউ করছে, কিভাবে চলছে? একটা তথ্য এসেছিল যে ফোনে মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন কোন অফিসারের সাথে, ইডির সাথে। কে সে ব্যক্তি, কারা? আমরা তো বাংলার মানুষ কিছুই বুঝতে পারছি না, আমরা অ্যাকচুয়ালি ডার্কে আছি, উই আর অ্যাট ডার্ক। শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি সেই দিনকে বলেছিলেন যে এটা বাইনারি। আমরা এখনও বলছি হ্যাঁ এটা বাইনারি, এটা কিচ্ছু নেই এখানে। বিজেপি তৃণমূল এয়ার টাইম নাও, এয়ার টাইম খাও, এবং বিজেপি তৃণমূল আছে পশ্চিমবঙ্গে। একটা শ্রেণীর ভোটারকে তৃণমূল দেখাতে চায় যে বিজেপির বিরুদ্ধে আমরাই একমাত্র লড়তে পারি, সেটা সম্পূর্ণ ভুয়ো। আর বিজেপি দেখাতে চায় একটা শ্রেণীর বিরুদ্ধে আমরাই লড়তে পারি, আমরাই প্রতিষ্ঠিত দল। এটা হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্স, একটা বাইনারি পলিটিক্স। এবং আমি বলে দিই, বিজেপিকে দিতেই হবে, কংগ্রেস একটু বলে দিই, বিজেপির এয়ার টাইমে প্রয়োজন নেই, তার কারণ তারা বেলুন পশ্চিমবঙ্গে, তারা বেলুন, তাদের দড়িটা হচ্ছে সবুজ। বলছেন আশুতোষ আপনারা বামেরা, ফাইল, ল্যাপটপ, সংখ্যা লাগবে, ফাইল, গণতন্ত্রে কিছু হয় না। সংখ্যা লাগবে কি লাগবে না বাংলার মানুষকে ঠিক করতে দিন। আজকের দিনে দাঁড়িয়ে ফাইলটা সবুজ না ফাইলটা ব্লু না ফাইলটা ব্ল্যাক, সেটা তো কেউ বিচারই করলো না। আর তাহলে এই ফাইলের রহস্য কি, ল্যাপটপ হার্ড ড্রাইভের রহস্য কি? আসছি আশুতোষ, এই যে সরাসরি বলা হচ্ছে যে বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত ইডি প্রথম, এটা কংগ্রেস বলছে। বামেরা কি বলছে? বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সমঝোতা রয়েছে সেটা নিয়ে তাদের কোনো সন্দেহ নেই। কংগ্রেস বলছে ইডির সঙ্গে কথা বলে নিয়েছে সম্ভবত তৃণমূল কংগ্রেস। এই কথাগুলো তো জায়গায় যাওয়ারই কথা ছিল না। এটা তো সরাসরি, যদি মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছেন ইডির দপ্তরের যারা ওখানে উপস্থিত ছিলেন, একটা রেড করতে গেলে নিশ্চয়ই তাদের সঙ্গে অফিসাররা ছিলেন। কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ফাইল যায় এবং তারপরে ইডি নাকি কান্না খেতে বলছে আমরা কিছুই নিতে পারিনি, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে গেছে? এটা কি না প্রফেশনালিজম আছে, আর না এই রাজনৈতিক যে আক্রমণ বিজেপি তৃণমূল সেটিং, কিভাবে মোকাবিলা করবেন আপনি? দেখুন, সেটিংয়ের তো কোনো গল্পই নেই। ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস, ওটা দুটো রাজনৈতিক দল, দু ধরনের আছে। আমরা ভারতীয় জনতা পার্টি ইডির দ্বারা পরিচালিত বা বিজেপির দ্বারা ইডি পরিচালিত এরকম মানে গালগল্প করার কোনো মানেই হয় না। ইডি কংগ্রেসের আমলেও ছিল, আরও যুক্তফ্রন্টের আমলেও ছিল, বিজেপির আমলেও আছে। ইডি পরিচালিত হবে, তারা একটা স্বশাসিত সংস্থা, তারা স্বাধীনভাবে চালাবে। সেই জায়গাটাই বলি, আশুতোষ বাবু শুনুন না, ইডির সঙ্গে বিজেপির কোনো বিষয় নেই, কিন্তু ইডি যে কাজগুলো করছে সেই কাজগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্যে যে বাধাদান করছে, এই বাধাদানটা তো আমাদের দেখতে হবে। এই বাধাদানটা করছে আর আমরা বিজেপি চুপ থাকবো, এটা হয় কখনো? এটা কখনো হয়? আমরা সেই কারণে বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বয়ং গিয়ে ফাইলটা চুরি করে নিয়ে আসলেন। এটা ভাবা যায়?
একটা ইডি অফিসারকে বগল আরে দাবা তাহলে করে নিয়ে কি আসবে। ফাইল করছিল? চুরি, আমরা ED মানবো বলছে এটা। ফাইল এই যে চুরি। বলা না, হচ্ছে এটা এদের মানবো পক্ষ আমরা। থেকে, এইখানেই দেখুন ধরা বাংলার যাচ্ছে। মানুষ মানবে। আলীবাবু বলছেন ফাইল চুরি, ইডি বলছে না কিন্তু ফাইল চুরি, তাহলে কোনটা ঠিক? আরে দর্শক কি দেখছে? কোনটা ঠিক? দর্শক দর্শক কি এটাই দেখছে? দেখছে। ইডির বক্তব্যটা দর্শক পাবেন তো আগামী এটাই কালকে। দেখছে যে ইডি বলছে ফাইল চুরি ইডির নয়, বক্তব্য BJP বলছে কালকে ফাইল চুরি। পাবেন, আপনারা সারদা সুপ্রিম কোর্টে নারদা দেখতে ইতিমধ্যেই পাবেন। আমাদের BJP সঙ্গে এই আলোচনায় BJP যোগ অফিস দিয়েছেন থেকে আর আরো একজন বলছি। বিশিষ্ট অতিথি আপনি তৃণমূল কংগ্রেসের রাজীব মুখপাত্র বাবু কৃষাণু মনে হয় চিত্র ছিলেন না। আমাদের সঙ্গে যোগ BJP দিয়েছেন। যে কি কৃষাণুকে ঘটনাটা স্বাগত ঘটেছে। কলকাতা টিভি বাংলা বলছে। তাই আমি কৃষাণুর কাছে প্রশ্ন, যে এই যে পরিস্থিতিটা হলো, আজকে আমরা দেখলাম যে মামলাটা, তৃণমূলের মামলাটা খারিজ হয়ে গেছে এবং সেখানে বলা হচ্ছে, ইডি বলেছে আদালতে যে ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি। তাহলে কিসের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস এই অভিযোগটা আদালতে জানিয়েছিল? প্রথম কথা হচ্ছে কোনো খারিজ কি হয়েছে, আমরা বলেছি যে যে নথি বাজেয়াপ্ত করার চেষ্টা হয়েছে বা যেই নথির হয়তো কোনো কপি তাদের কাছে রয়ে গেছেন তাদের হার্ড ডিস্কে বা তাদের কম্পিউটারে, তার কারণ হচ্ছে বিরোধী দল নেতা নিজে দাবি করেছেন যে এর কপি নাকি বিভিন্ন লোকের কাছে আছে, ওনাদের কাছেও আছে। এটা আমি আমার মন থেকেই কথাটা বলছি না। তো এই সংক্রান্তই কেস ছিল, যাতে কোনো থার্ড পার্টি সেই নথি, মানে যেহেতু আমাদের পোল স্ট্র্যাটেজি আছে, তাতে আমাদের ক্যান্ডিডেট লিস্ট আছে, তো তার সেইগুলো যাতে কোনো থার্ড পার্টি না, মানে এই ক্ষেত্রে আমরা বিজেপিকে মিন করছি, যে বিজেপিকে দিয়ে দেওয়ার প্রবণতা তো আমরা জানি যে ইলেকশন কমিশনে আছে। তার কারণ হচ্ছে ইলেকশন কমিশন আর বিজেপির যোগ তো আর নতুন করে আমাকে বলতে হবে না, ইতিমধ্যেই নিশ্চয়ই তোমরা আলোচনাও করেছো। তো সুতরাং আমি ভিডিওটা খুঁজছি, আমি ভিডিওটা পেলে শুনিয়েও দেব, যে পরিষ্কার বিরোধী দল নেতা বলেছেন যে রেডে মুখ্যমন্ত্রী নাকি কিছু নিয়ে যেতে পারেননি এবং সেই তালিকা, সেই ক্যান্ডিডেট লিস্টের নাকি তাদের কাছে কপি আছে। তো তারপরে ইডি দুটো জায়গায় মিথ্যাচার করতে গিয়ে ফেঁসে গেছে। একটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কেড়েছেন কাড়েননি, প্রথম কথা হচ্ছে যেমন কুকুর তেমন মুগুর। যদি বিজেপির পদলেহন করে বিজেপির দলদাসের, বিজেপির দালালের কাজ করে এই কেন্দ্রীয় সংস্থাগুলি, তো তাদের সাথে তো এরকম ব্যবহারই হবে। তারা যদি সত্যিকারের কোনো দুর্নীতি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তদন্ত করে, তো তাদের সেই সম্মানটাও তাদের পাওয়া নেই। যেমন কুকুর তেমন মুগুর, মুখ্যমন্ত্রী মুগুর দিয়ে দেখিয়ে দিয়েছেন। এক। দুই হচ্ছে, যদি যদি মুখ্যমন্ত্রী তাদের থেকে ওটা কি আপনাদের পার্টির পেজ? আইপ্যাক কি ওটা আপনাদের পার্টির পেজ? পরিষ্কার 100 বার আমাদের পার্টির স্ট্র্যাটেজি, আমাদের পার্টির ডেটা, আমাদের পার্টির সার্ভে সব ওই অফিস থেকে হয়। একদম। আপনারা পতাকা দিয়েছেন। আরে বাবা, পতাকায় এসে যায় না, কোথায় হয়? তাতে কিছু এসে যায় না। তাহলে সেটা আইপ্যাকের চেন্নাইতে অফিস আছে, আইপ্যাকের হায়দ্রাবাদে অফিস আছে, আইপ্যাকের দিল্লিতে অফিস আছে, কোন অফিসে তো রেড হয়নি। শুধু কলকাতার অফিস, যেখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কাজ হয়, সেই অফিসেই রেড হয়েছে। তো পরিষ্কার অভিসন্ধিটা ধরা পড়ে গেছে। আবার বলছি, ইডি থেকে যদি মুখ্যমন্ত্রী অভিযোগ ভাবে যদি কেড়ে নিয়ে থাকে, তাহলে আমি বলছি তার মানে ইডি আগে বাজেয়াপ্ত করেছিল, মুখ্যমন্ত্রী তার থেকে কেড়ে নিয়েছে। আমি যদি কোর্ট আনকোর্ট যদি টেন্টেটিভ আলোচনা করি, তাহলে যখন ইডি বাজেয়াপ্ত করেছিল, তাহলে ইডি কোনো ফাইল দেখে পড়ে তার গুরুত্ব মাহাত্ম্য দেখে সে যাচাই করে তারপরে কোনো জিনিস বাজেয়াপ্ত করে? এমনি তো করবে না। ওখানে তো কারুর খাওয়া দাওয়ার রেস্টুরেন্টের বিলও থাকতে পারে, ওখানে ফ্ল্যাটে রিসিটও থাকতে পারে। বিষয়টা হচ্ছে, তারা বলছে মুখ্যমন্ত্রী তাদের থেকে কেড়ে নিয়েছে, কিন্তু তারা আবার বাজেয়াপ্ত করেনি। তো নিজেদের মিথ্যাচারে নিজেরাই ধরা পড়ে গেছে। তাহলে তারা কি বাজেয়াপ্ত করেছিলেন যার নথি তারা দিতে পারছে না, যেটা মুখ্যমন্ত্রী অভিযোগ যে তারা কেড়ে নিয়েছে? তাহলে তৃণমূল কেন বলছিল যে তৃণমূলের জিনিস ইডি, মানে তৃণমূলের নথি বাজেয়াপ্ত করেছে ইডি, সেই কারণেই তো তারা আমরা পরিষ্কার বলেছি যে ইডি আমাদের যা যা নথি, দলীয় নথি, সেটা কোনো কারুর ব্যক্তিগত নয়, কোনো সংস্থা নয়, কোনো কোম্পানি নয়, কিছু নয়, দলীয় নথি, দলের ডেটা, দলের সার্ভে, দলের অ্যানালিসিস, দলের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, দলের। আপনারা জানলেন কি করে তাহলে? তাই ছিল তো ওখানে, ওটাই তো নিতে এসেছিল, এটাই তো ওরা করে। তাহলে আমরা জানি তো, তার কারণ হচ্ছে অভিজ্ঞতাগুলো তো আছে। রাহুল গান্ধী যে অভিযোগগুলো করেছেন, সেইগুলো নির্বাচন ক্যাম্পেইনের পর, হেরে যাওয়ার পর তারা আপনারা কি এখন বিশ্বাস করেন ইডি আদালতে যে কথা বলছে আমি আবার কোনটা সত্যি? মানে এই শুভেন্দু অধিকারী বলছেন যে তাদের কাছে কপি আছে, আর ইডি আদালতে বলছে না আমরা কিছু বাজেয়াপ্ত করিনি, কোনটা এটাই সত্যি? তো আমরা বলেছিলাম যে ইডি যদি বাজেয়াপ্ত করে কোনো কপি রেখে থাকে, সেটা যাতে কোনো থার্ড পার্টিকে সাপ্লাই না করে দেওয়া হচ্ছে। ইডি এখন সরাসরি বলছে আমরা কিছু জানি না, আমাদের কাছে কোনো নথি নেই, তথ্য নেই। তাহলে ইডি যদি এই কথাটা যদি বলে, তাহলে তো কেসটা কোনো দিক আমি একবার বামেদের কাছে, তৃণমূল কংগ্রেসের এই অবস্থানকে কিভাবে দেখছেন? একেবারে হাস্যকর বলছি। কেন হাস্যকর বলছি এই কারণে, কারণ
যিনি নিয়ে এলেন ফাইলটা, যিনি আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি অনায়াসে ওই গোটা বিল্ডিংকে একেবারে এনক্লোজারের মধ্যে ফেলে পুলিশের, এবং তারপরে ওইটা আইনগতভাবে ওই ফাইল ওই জিনিস বন্দি করে নিয়ে আসতে পারতেন। এটাই হচ্ছিল পথ। তার বদলে একজন মুখ্যমন্ত্রী কি করে ওই রকমভাবে চেপে ধরে বুকের সামনে ফাইলটাকে রেখে আর চারিপাশে পুলিশ দেখে এটা করতে পারেন? আইনগতভাবে ইডি থেকে ছিনতাই করতে পারে। পারে। এক, 2 নম্বর কথা হচ্ছে এই প্র্যাকটিস তো ওর আজকের নয়। যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখনই গিয়ে থানা থেকে সেই রাত্রিবেলা যারা ডিজে বাজাচ্ছিল, একেবারে মানুষের ঘুম উড়িয়ে দিয়েছিল, যারা হার্টের পেশেন্ট তারা আক্রান্ত মনে করছিলেন, সেই থানা থেকে লোকগুলিকে নিয়ে এসেছিলেন। তো সেই কেস তো চলেনি। আমরা খুব ভালো করে খোঁজ নিয়েছি, সেই ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে নিশ্চিন্তে, কোনো ডায়েরি হয়নি। কি হলো ব্যাপারগুলো, অথচ সেগুলোকে তো রাখা হয়েছিল। এই ছিল সেদিনের মুখ্যমন্ত্রীর অবস্থা। মুখ্যমন্ত্রী এই কাজটা করতে অভ্যস্ত। মুখ্যমন্ত্রী আমাদের অ্যাসেম্বলির মধ্যে, তখন আমি এমএলএ মন্ত্রী, সেই সময় গিয়ে তিনি বাইরে দাঁড়িয়ে আছেন আর তার সমস্ত চালা চামুন্ডরা ওটা ভাঙছেন, সৌগত রায় বারণ করছেন। আমি সেই দৃশ্যের সাক্ষী একজন। তো তারপরে তো বলে দিলেন যে আমি ছিলামই না ওখানে। এই অভিযোগের প্রেক্ষিতে উত্তর রয়েছে, বাকিদের কাছ থেকে উত্তর শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি, আলোচনায় সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে খুব সরাসরি বামেদের পক্ষ থেকে বা কংগ্রেসের পক্ষ থেকে একই অভিযোগ, এই যে ইডি বা তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের আঙিনায় গিয়ে যে নিজেদের মধ্যে যে মামলা করছে, সেই মামলা পুরোটাই সাজানো ঘটনা। এবং এই বিষয়ে আমি আসব কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, যেটা একটা খুব স্পষ্ট বিষয় যে এক্ষেত্রে ইডির পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজ্য পুলিশ এরকমভাবে কেন্দ্রীয় সরকারি সংস্থার কাজে বাধা দিচ্ছে, ফলে সেই কারণে রাজ্য পুলিশের ওপর আস্থা রাখা যায় না, সিবিআইকে দিয়ে তদন্ত করা হোক। এটা কি খুব মানে পুলিশ দলদাস, এটা তো বিজেপি হামেশা বলে থাকে। এটাকে বাস্তবে প্রমাণিত হয়ে যাচ্ছে এই অভিযোগের প্রেক্ষিতে। কি মনে হয় কৃষাণু, কিভাবে কাউন্টার করবেন? দেখো, প্রথমে তোমার বক্তব্যের সাথে আমি প্রথমে এই ভিডিওটা শোনাই। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছে রয়ে গেছে। এই কথাটার মানেটা কি? এই কথাটা বিরোধী দল নেতা বলছেন, এলিতেলি কেউ বলছে না। একটা সাংবিধানিক পদমর্যাদার তো তারপরে ইডির মুখ থাকে যে যার ইডির তথ্য যার হোয়াটসঅ্যাপ থেকে গিয়ে ইডি সূত্রের মাধ্যমে মিডিয়ার কাছে লিক করে, এবং অমিত শাহ 24 ঘন্টা যার সাথে হটলাইনে যাদের সাথে কন্ট্যাক্টে থাকেন, তিনি বলছেন যে তাদের কপি রেখে দিয়েছে। এবং তারপরে বলি যে ইডি, সিবিআই, কেন্দ্রীয় সংস্থাগুলির কোনো মর্যাদা এখন কি সাধারণ মানুষের চোখে আছে? এদের নিরপেক্ষতা নিয়ে কি সাধারণ মানুষ এক চিলতে মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা আছে? যদি তাই হতো, এক মিনিট, আজকে কংগ্রেস সিপিএম যাই বলুক, এই রাজ্যে তাদের বাধ্যবাধকতা আছে। কিন্তু 2019-20 সালে এই ইডির, তখন ইডিরকে এই পিএমএলএল একটা নতুন করে তারা করেনি। সিবিআই এর বারবারন্ত সংক্রান্ত 11টি রাজ্য, যার সময় বাম শাসিত কেরালাও ছিল, একাধিক কংগ্রেস শাসিত রাজ্য ছিল, এবং পশ্চিমবাংলা তৃণমূল শাসিত, আমরা সকলে মিলে ইডির যে জেনারেল কনসেন্ট ছিল রাজ্য সরকারে, সেটা উইথড্র করেছিলাম যে সিবিআই যথেচ্ছভাবে এসে রাজ্যতে ইনভেস্টিগেশনের নামে এই বিজেপির দলদাসত্ব, সেগুলো তারা করতে পারবেন না। ইডি এখন পিএমএলএ অ্যাক্ট নিয়ে সেগুলোকে আরও শক্তিশালী করে তারা এই কাজটাই করছেন, দলের কাজ করাচ্ছেন। ইডির কনভিকশন রেট কি, সিবিআইয়ের কনভিকশন রেট কি? যত রেড হয়েছে বিগত 11 বছরে, তার মধ্যে বিজেপি শাসিত রাজ্যতে বিজেপি নেতা বা বিরোধী কংগ্রেসের মতো আমরা সারেন্ডার করি না, বিজয়ের মতো আমরা মেয়েকে বাঁচাবার করি না। আমি আপনার কাছে আসবো, অবশ্যই আসবো, ইস্যুতে আসবো। আমি আলী হোসেনের কাছে প্রশ্ন, এই যে এক্ষুনি একটা বক্তব্য শোনালো শুভেন্দু অধিকারীর, যেখানে শুভেন্দু অধিকারী বলছে যে মুখ্যমন্ত্রী নিয়ে গেছে হয়তো লিস্টটা, কিন্তু অনেকের কাছে কপি ঘুরছে। এটা বিরোধী দলনেতা কিসের ভিত্তিতে বলছেন? তারপরে তিনি তো নিজেই বলে দিচ্ছেন ইডি আজকে আদালতে যেটা বলেছে সেটা অসত্য ভাষণ। কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা কি না
তার কাছে বিভিন্ন মেসেজ আসতেই পারে, সেই হিসাবে তিনি যে বক্তব্যটা এটা কি বলেছেন, আসার কথা নাকি? না, না, ওখানে আসার কথা ইনভেস্টিগেশনের কিনা জন্য সেটা বলবো গিয়েছিল না। তো ইডি ইডি লিখে দেয়, পত্র না, না, পত্র লিখে দলনেতার দেয় তো। কাছে কি করে আসবে? সেটা ওইটা বলছি কে না করে? তো, ইডির অফিসার কিন্তু না কাজটা শুভেন্দু বাবু? যেভাবে হয়েছে, না তৃণমূল? বেনিয়ম কাজটা তো হয়েছে। বেনিয়ম রাজ্যের কি কাজটা মুখ্যমন্ত্রী হয়েছে? তিনি ওখানে রাজ্যের গিয়ে মুখ্যমন্ত্রী কথা তো বলেন। শুভেন্দু অধিকারীকে সই কে পাঠাচ্ছেন। কমিশনার ভিড় রাজ্যের পাঠাচ্ছেন। মুখ্যমন্ত্রী আশুতোষ সেই শাস্ত্রী, জায়গায় দাঁড়িয়ে আশুতোষ শাস্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তো শুভেন্দু অধিকারীকে লিস্টটা পাঠাননি, তাহলে শুভেন্দু অধিকারীর কাছে সেই লিস্ট গেল কি করে, সেই কপি অন্যের কাছে গেল কি করে? ইডির থেকে তার লিক হচ্ছে, সেটা কে বলছে? শুভেন্দু অধিকারী বলছে, মানছেন? দেখুন, শুভেন্দু অধিকারী তার বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার করে বলছে, তার মানে এই না যে সবকিছু হচ্ছে তার না এরকম না, না। শুভেন্দু অধিকারী তো আমরা শুভেন্দু মিথ্যা কথা অধিকারী বলছেন। বেশ, আলী সঠিকভাবেই হোসেনের কথা বলেছে। একটা না না, মিথ্যা কথা বলছেন কেন? তাহলে কি আরে জ্বালা, তাহলে কে শুভেন্দু মিথ্যা কথা অধিকারী বলছে? যা তাহলে বলেছে, তাহলে ইডি মিথ্যা শুভেন্দু কথা বলছে না অধিকারী শুভেন্দু যা অধিকারী? বলেছে ঠিকই বলেছে, তাহলে তো খারাপ কোথায়? ইডি মিথ্যা কথা বলছে, অর্থাৎ ইডি আজকে আদালতে মিথ্যা কথা বলছে, বলছেন না, না, বিজেপির মুখপাত্র। ইডি মিথ্যা কথা বলবে কেন? সেটা তো কালকে দেখতে তাহলে কে পাবেন। মিথ্যা কথা বলছে? আগামী কালকে এখনো সুপ্রিম পর্যন্ত কোর্টে ঠিক সেটা করে উঠতে ইডির পারেননি, বক্তব্য আশা করি জানতে অনুষ্ঠানের পারবেন। শেষের দিকে নিশ্চয়ই সেই বিজেপির জায়গায় মুখপাত্র দাঁড়িয়ে বলতে পারবেন। আমরা আশিস কুমার ভারতীয় জনতা মুখোপাধ্যায়ের পার্টি কাছে যেটা কে বলছি, মিথ্যা কথা বলছে? এক নম্বর আজকে কথা রাজ্য হচ্ছে, সরকারের শুনলাম, প্রতিনিধি শুনেছি, আলিদা, আমি শুনেছি। সে ওখানে আলিদা গিয়ে শুনেছি। গোলমালটা পাঠিয়ে দিলেন। শুভেন্দু বাবু বহুবার বহু কথা বলেছেন, হ্যাঁ। যেগুলোর কোনো ভিত্তি নেই। কাজেই এক সময় ছিলেন তৃণমূলে, তখন একরকম কথা বলেছেন, বিজেপিতে এসছেন, বিজেপির নেতা হয়েছেন, আরেক হ্যাঁ, রকম আমরা কথা অনেক বলেছেন। তারিখ পে তারিখ কাজে দেখেছি, এদেরকে হ্যাঁ। বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। এক, দু নম্বর হচ্ছে তৃণমূল কংগ্রেসের এক্ষুনি আমার ভাই কৃষাণু যা কথা বললো, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি, 11 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম, প্রতিদিন একবার করে মমতা ব্যানার্জি আমাদের এখানে সিবিআই এনকোয়ারি চাইতেন। তখন সিবিআই ফেয়ার, এখন সিবিআই আনফেয়ার, এই সব কথাও তো সেই একই রকম। আশুতোষ চট্টোপাধ্যায়, দেখুন, কে ফেয়ার আনফেয়ার দাদা, সব থেকে বড় কথা সারদা নারদা চোর, এ দু দলেই তো আছে। কোনো অ্যাকশন হয়েছে আপনি বলুন তো? প্র্যাকটিক্যালি বাংলার মানুষ হিসেবে ভাবুন, সেই স্ক্যাম শুরু হয়েছে, কয়লা চুরি, গরু চুরি, তারপরে শিক্ষা চুরি তো আছে, চাকরি চুরি। কার শাস্তিটা হয়েছে আর কোন ইনভেস্টিগেশনটা হয়েছে বলুন তো? তার কারণ এখন সকালবেলা ইডি সিবিআই দোরগোড়া এলেই মনে হয় যে নিশ্চয়ই আলোচনা করেই এসেছেন, টিভিতে থাকবেন, মিডিয়াতে থাকবেন, ভেসে থাকবেন, কাগজে নিউজ হবে, এই কোর্টে যাবে, মিছিমিছি লড়াই হবে, একে অপরকে বলবে তুই আমায় দেখ, ও বলবে তুই আমায় দেখ। এ ছাড়া ইডি সিবিআই পশ্চিমবঙ্গে কোন কাজ আছে? মোদিজি যতবার আসেন একবারও বলেন না যে ইডি সিবিআই কি কাজ করেছেন, কটা চোর ধরেছেন। এই যে অমিত শাহ ঘুরে গেলেন, এত সুন্দর হোটেলে থেকে গেলেন, একবারও বললেন না শীতের আমেজে যে কি হলো ইডি সিবিআই এর ইনভেস্টিগেশন কাহা গিয়া, এই কথাটা বলেন না। না না, ভূমিকা নয়, তুমি একটা জিনিস অন রেকর্ড জেনে রাখো, এটা এই ইডি যতবার কোর্টে গেছে, এই সিবিআই যতবার হাইকোর্টে গেছে, যারা মাননীয় বিচারপতিরা রয়েছেন তাদের যে ভার্সান সেটা শুনে নিও, যে এরা কি করছে, এদের কাজটা কি এখানে পশ্চিমবঙ্গে। তদন্ত করলে তদন্ত করুন, আর না করলে সোজা সাইনবোর্ড লাগিয়ে বলুন আমরা অপারক, আমরা করতে পারি না। বাংলার মানুষের, সাধারণ মানুষের টাকা খরচা করবেন না। তার কারণ এই হাইকোর্টই বলেছে যে যা যা নথি এদিক ওদিক হয়েছে সেগুলো রেকর্ড জানা হোক। পরবর্তী বিষয়টা অবশ্যই আমাদের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব। একদিকে যেমন আইপ্যাক মামলা, তার পাশাপাশি আরেকটি বিষয় আমরা দেখলাম আজকে রাজ্যের জেলায় জেলায় যে সমস্ত বিএলওরা এই এসআইআর প্রক্রিয়ার জন্য কাজ করছিলেন, তারা আজকে আমরা দেখলাম জেলায় জেলায় গণ ইস্তফা দিয়েছেন। কখনো জনসাধারণের হেনস্থা, এবার মুর্শিদাবাদের ফারাক্কা থেকে হাওড়ার ডোম জুড়ে গণ ইস্তফার ঘটনা আমরা দেখতে পেয়েছি। কোথায় কি পরিস্থিতি, কি বলছেন, কেন এই ইস্তফা বিএলওদের, আমরা দেখব, শুনবো তাদের কথা। এসআইআর নিয়ে সাধারণ মানুষের হেনস্থা বিএলওদেরও। এই অভিযোগে এবার মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিএলওরা গণ ইস্তফা দিলেন। 200 জন বিএলও এদিন বিক্ষোভ দেখাতে থাকেন। কমিশনের ফরম্যানের বিরুদ্ধে সোচ্চার হন তারা। বর্তমান পরিস্থিতিতে কাজ করা সম্ভব নয় বলে পদত্যাগ করেন সকলেই। একই ছবি দেখা যায় হাওড়ার ডোম জুড়ে। বাঁকুড়ার ইন্দাসেও আন্দোলনে বিএলওরা। তাদের অভিযোগ, কমিশন যেভাবে নির্দেশ চাপাচ্ছে তাতে কাজ করা সম্ভব হচ্ছে না। নিজেদের দাবিপত্র বিডিওর হাতে তুলে দেন তারা। এসআইআর এ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বৈধ ভোটারদের হয়রানির অভিযোগে দিনহাটায় প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল। মহকুমা শাসকের কাছে স্মারকলিপিও জমা দেয় তারা। একই ছবি পূর্বস্থলীতেও। সেখানে কালনা কাটোয়া রোড অবরোধ চলে প্রায় 4 ঘন্টা। অমিত শাহর কুশপুতুল দাহ করা হয়।
এখন মাঝে মাঝেই কি ইসি হোয়াটসঅ্যাপ, আজকে এটা কালকে ওটা পরশু ওটা, সব হোয়াটসঅ্যাপ চলছে। বাপস রে বাপস, নতুন প্রযুক্তির ব্যবহার, সেই প্রযুক্তির ব্যবহার যদি অপব্যবহার হয় তার বিরুদ্ধে তো আওয়াজ তুলতেই হবে। একটা স্বয়ং শাসিত গণতান্ত্রিক প্ল্যাটফর্মকে কিভাবে ভারতীয় জনতা পার্টির দলদাসে পার্টি অফিসে পরিণত করা যায় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের যিনি নির্বাচন কমিশনার তিনি। একটার পর একটা পদ্ধতি গ্রহণ করা হয়েছে যাতে বাংলায় যারা প্রকৃত ভোটার তাদের নাম যেন তেন প্রকারণ বাদ দেওয়া। কেউ একবারও নির্বাচন কমিশনার কিংবা ভারতীয় জনতা পার্টির নেতাদের জিজ্ঞেস করেছেন যে অন্যান্য রাজ্যে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা শুদ্ধ না করা হয় তাহলে কেন শুধু বাংলার ক্ষেত্রে হচ্ছে? এদিকে বাঁকুড়ার খাতড়ায় 7 নম্বর ফর্ম বোঝাই গাড়ি আটকের ঘটনায় ধৃত 3 জনকে আজ জামিন দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ফাঁসানো হয়েছে। যদিও তৃণমূলের দাবি ভোটারদের নাম বাদ দেওয়ার কৌশলই ফাঁস হয়ে গিয়েছে। আজ একই অভিযোগে কল্যাণীতে বাধা পান বিজেপি বিধায়ক। তিনি ডেপুটেশন জমা দিতে গেলে বিক্ষোভের মুখে পড়েন। তৃণমূলের অভিযোগ ভোটারদের নাম কাটতে চান বিধায়ক। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। উল্টে শাসক দলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনছে তারা। ফলে দুপক্ষের সংঘাতে এসআইআর প্রক্রিয়ায় কিছুটা বিঘ্নিত হচ্ছে। কলকাতা টিভি। আমরা দেখতে পেলাম যে আজকেই যে লিস্ট বের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অন্তত 97 জনের এই এমন রয়েছেন যারা আদতে জীবিত কিন্তু নির্বাচন কমিশনের খাতায় তারা মৃত। আমরা দেখেছিলাম 2রা জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরে এমন 3 জন তথাকথিত মৃত ভোটারদের র্যাম্পে হাঁটিয়েছিলেন। তারপরে কোচবিহারের 10 জনকে মৃত ভোটারদের ভূতদের মানে র্যাম্পে হাঁটিয়েছিলেন। আমি আসবো আলী হোসেন রাজ্য বিজেপির মুখপাত্রর কাছে। আলিদা, যেটা আপনার কাছে প্রশ্ন, এই যে দশচক্রে ভগবান ভূতের মতো কমিশন চক্রে ভোটার ভূত, সেরকম ভূতকে 97 জন পাওয়া যাচ্ছে, এটা কি কমিশনের কাজের মান নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে না? কমিশনের কাজের মান না, ব্যাপারটা হচ্ছে কি, এই তো দেখলেন কিছুক্ষণ আগেই তো একটা দেখালেন যে তৃণমূলের বিএলওরা তারা এখানে মিছিল করছে, তারা গণ ইস্তফা দিচ্ছে। মানে ব্যাপারটা কিন্তু সেই রকম। তৃণমূলের বিএলওরা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করেছিল যে আমাদের টাইম বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিতে হবে, এই লজিক আমরা পেয়েছি তাদের। তারপরে তৃণমূলের এই বিভিন্ন এই বিএলওদেরকে নিয়োগ করেছিল রাজ্য সরকারের এসডিওরা, তারা যারা আছে তারা আধিকারিক রাজ্য সরকারের লোক, তারা তৃণমূলের শিক্ষক সংগঠনের সঙ্গে বিভিন্ন সংগঠনের সঙ্গে এই বিএলওরাই যুক্ত। এখানে ভারতীয় জনতা পার্টির কোনো ব্যাপার নেই। এই যে বললেন 97 জন জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে, এটা তো বিএলওরাই তো করেছে, এটা থোড়ি নির্বাচন কমিশন করেছে। দিল্লি থেকে কি হয়েছে? 70 জন তৃণমূলের, এটা হলো একটা রাজনৈতিক, 70 জন তৃণমূলের 4 জন তো বিজেপির রয়েছে। আবার এটাও তো হয়েছে বিজেপির বহু ভোটার আপনার মৃত, তাকে আবার জীবিত রাখা হয়েছে, এটাও তো আমরা দেখেছি। আবার বিজেপির ভোটার তৃণমূলের জীবিত, তার মানে আপনি বলছেন কমিশন ভুলটা করছে। শুনুন না, তৃণমূলের মৃত ভোটার জীবিত হয়েছে, এটাও তো হয়েছে, এটা সার্বিক। আপনি কেন বলছেন তার মানে ভুলটা করছে কমিশন? আমার বক্তব্য সেটা নয়, বিজেপি কা তৃণমূলের পক্ষপাতদুষ্ট আচরণ না, কারাটা করছে। আমার এই বক্তব্য তৃণমূলীরা কায়দা করে, শুনুন না, ভালো করে শোনার চেষ্টা করুন, মূল মেসেজ যাবে। তৃণমূলের এই বিএলও ভাইরা তারা পরিশ্রম করে তারা ইলেকশনটা উঠালো, কিন্তু আবার বিশেষ বিশেষ নির্দেশের ফলে বিভিন্ন জায়গায় জায়গায় আবার একটু মানে এটা বলে চোনা লাগাই দিল। দুধের মধ্যে চোনা দিলে কি হয়? দুধটা নষ্ট হয়ে যাবে না? ইলেকশন প্রক্রিয়াটাকে, এসআইআর প্রক্রিয়াটাকে সুন্দরভাবে সম্পূর্ণ হওয়ার জন্য যখন এগোচ্ছে তখন এই জাতীয় আন্দোলন, এটা ভাবা যায়। দেখো, প্রথম কথা হচ্ছে বিজেপি নিজের সাথে ইলেকশন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর যে সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত যে যোগাযোগ, সেটাকে ঢাকার জন্য অনেক কিছুই পশ্চিমবাংলার ক্ষেত্রে ব্যবহার করছে, যেইগুলো আমরা দেখছি অন্য রাজ্যে গিয়ে তাদের প্রোপাগান্ডা, তাদের ন্যারেটিভটা, তাদের কথাতেই, তাদের আচরণেই ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আচ্ছা, পশ্চিমবাংলায় তৃণমূলের বিএলও, তাহলে যেই বিএলওগুলো উত্তরপ্রদেশে সুইসাইড করলো, যারা প্রতিবাদের চিঠি লিখলো, সুইসাইডে নোট লিখলো মধ্যপ্রদেশে, গুজরাতে, হ্যাঁ, সেই বিএলওগুলো কারা নিয়োগ করেছিল? তারা যে অসুবিধার কথা বলছে, তারা যে নির্বাচন কমিশনের মানে চাপের কথা বলছে, সময়ের অভাবের কথা বলছে, যাচ্ছেতাই ভাবে চাপ দেওয়ার কথা বলছে, সেই অভিযোগগুলো সেই বিএলওগুলো কারা?
যারা মধ্যপ্রদেশে সুইসাইড করলো, যারা গুজরাটে সুইসাইড করলো, উত্তরপ্রদেশে করলো, মহারাষ্ট্রতে করলো, তাদের তো তৃণমূল করেনি। এক। দুই হচ্ছে, আমি বলে রাখি, নির্বাচন কমিশন যে বেআইনি কাজ করছে, এটা তাদের এই লজিক্যাল ডিসক্রেপেন্সি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশে প্রতিষ্ঠিত। আজকে যদি তারা কোনো নির্দেশ দেয়, তো সরকারি নির্দেশ, তো তারা সেটা নোটিফাই করবে, কাগজে লিখে, যেরকম সরকারি বিভিন্ন দপ্তরে নির্দেশ দেওয়া হয়। শ্রীকুমার দা মন্ত্রী ছিলেন, তিনি বলতে পারেন হোয়াটসঅ্যাপে কোনো নির্দেশের কোনো আইনত বা কোনো সরকারি বৈধতা আছে? নির্বাচন কমিশন বারবার, প্রথমে আমরা জানতাম 30 তারিখ অবধি লাস্ট ডেট আছে, এখন হোয়াটসঅ্যাপে ভাসিয়ে দিলেন 14 তারিখ না 15 তারিখ অবধি লাস্ট ডেট আছে, মানুষ হিমশিম খাচ্ছে। আর নির্বাচন কমিশন BLA 2, এই যে হিয়ারিংয়ের সময় BLA 2 থাকবে কি থাকবে না নোটিফাই করছে না, কাগজে লিখে কোনো নোটিশ বার করছে না যে BLA 2 দের থাকার এখতিয়ার নেই, হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছে যে না, তাদেরকে রাখা হবে না। এরকম তো বারবার করছে। ফর্ম 7 মানে কি? মানে আমি যাকে চিনি, আমার পরিবার পরিজন পাড়া পড়শি, আমি যাকে চিনি তাকে বলতে পারি এই লোকটা মরে গেছে, এর নামটা আছে, এই লোকটা বিদেশি, এই লোকটা থাকার কথা নয়, এর নামটা আছে। বিহার থেকে বিজেপি 2000-3000 ফর্ম 7 ফিল আপ করে গাড়ি করে নিয়ে এসে ধরা পড়ছে। জোড়াসাঁকোতে ধরা পড়েছে, ব্যারাকপুরে ধরা পড়েছে, তালডাংরাতে ধরা পড়েছে, রানীবাঁধে ধরা পড়েছে, ইংলিশ বাজারে ধরা পড়েছে, চুচুড়াতে ধরা পড়েছে, চন্দননগরে ধরা পড়েছে, বিভিন্ন জায়গাতে ধরা পড়ছে। বেশ, আসবো শ্রীকুমারদার কাছে আসবো এই বিষয়টি নিয়ে। প্রথমত যে আমি এটা ভেবেই রেখেছিলাম যে একজন মন্ত্রী হিসেবে হোয়াটসঅ্যাপে এরকমভাবে একের পর এক নির্দেশ পাঠানো, এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ যে অন্তত 85 জনের মৃত্যু হয়েছে, 97 জন জীবিত অথচ মৃত। তৃণমূল কংগ্রেসের বক্তব্য সমস্ত কাজটাই অপরিকল্পিতভাবে হচ্ছে, 5টা চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। কি মনে করেন যে এই অভিযোগটা কতটা সঠিক বা এর সারবত্তা কতটা আছে বলে আপনারা মনে করেন? এক নম্বর কথা হচ্ছে যে ভোটার লিস্ট রিভিউটা প্রথম ডিমান্ড পশ্চিমবঙ্গের জন্য যিনি করেছিলেন তার নাম মমতা ব্যানার্জি, এবং তিনি আজকের মুখ্যমন্ত্রী, তখন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন। এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে যেভাবে যত সময়ের মধ্যে এটা করা হচ্ছে সেটা অত্যন্ত কম বলে মনে করি আমরা, এবং মনে করছি যে এতে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা প্রথমেই আমরা বলেছিলাম, এবং সেটা যেন না হয়, একজনও বৈধ ভোটার যেন বাদ না যায়। এদের এখানে এটা হচ্ছে, এবং মৃতকে জ্যান্ত করে দেওয়া, জ্যান্তকে মৃত। আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে। যেহেতু ছেলেটি আমার একটা জেলার সেক্রেটারি, তার নাম আকবর আলী, তার বাবার নাম যা, তার টাইটেল, মুসলমানদের তো কোনো সারনেম নেই, তো বাবা একরকম সারনেম লিখেছেন, মাধ্যমিকে সেটা লেখা রয়েছে, আর ভোটার লিস্টে সেটাকে আলী করে দেওয়া হয়েছে, আকবর আলী, ওর আলী হয়ে গেছে, সারনেম আলাদা। এর ভিত্তিতে সে আর অ্যাপ্লাই করতে পারছে না, হিয়ারিংয়ে যেতে পারলো না, এবং সে ভোটের থেকে বাদ হয়ে গেল প্র্যাকটিক্যালি। এইটা চলছে এখন SIR-এর। আমি এটা তীব্র প্রতিবাদ করছি। SIR-এর পুরো সিস্টেমটা যেভাবে করা হচ্ছে, যত দ্রুত করার চেষ্টা করা হচ্ছে, এবং তার জন্য যা যা ভুল, তার সবটাই কিন্তু অত্যন্ত খারাপ, এবং কোনো মানুষের, ভারতবর্ষের যারা নাগরিক, তাদের বাদ হয়ে যাওয়ার কোনো কারণ থাকতে পারে না। কংগ্রেসের কাছে আসবো। 85 জনের মৃত্যু, আজকে হচ্ছে 14ই জানুয়ারি, ঠিক 1 মাস পরে চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে, এবং তার মাঝখানে 27শে অক্টোবর ঘোষণা হয়েছিল 4 তারিখ থেকে শুরু হয়। এই দীর্ঘ সময় অন্তত 85 জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বহু মানুষ সুইসাইড করেছেন, কেউ সুইসাইডের চেষ্টা করেছেন, অসুস্থ হয়ে পড়েছেন। এই একের পর এক ঘটনা দেখতে পাওয়া গেছে। তারপরে আবার জীবিত মৃতর লিস্টও রয়েছে। কংগ্রেস কি মনে করে পুরো বিষয়টা পরিকল্পনার অভাব, নাকি এটাও ভারতীয় জনতা পার্টি ইচ্ছাকৃতভাবে তাদের পছন্দ মতো একটা ভোটার তালিকা তৈরি করতেই কমিশনকে ব্যবহার করছে? দেখুন, প্রথমে বলি, আগামী 20 তারিখ, এই মাসের 20 তারিখ 1টার সময় সিইও অফিস ঘেরাও হবে শুভঙ্কর সরকারের নেতৃত্বে। কংগ্রেস পার্টি পুরো থাকবে সেখানে। তার কারণ আমাদের পার্টি প্রথম এই SIR নিয়ে মিটিংয়ের ভেতরে, যে মিটিংয়ের আপনাদের মিডিয়াও ছিল, আপনারা জেনে নেবেন, প্রথম কংগ্রেস এই প্রতিবাদটা করে যখন বিজেপি উঠে দাঁড়িয়ে বলে অল পার্টি মিটিংয়ের ভেতরে যে SIR পশ্চিমবঙ্গে করতে হবে। তখন এত কোনো SIR নিয়ে আলোচনা ছিল না, এটা জেনে রাখুন প্রথম। এবং রাহুল গান্ধী অনেকের অনুপ্রেরণা এই পশ্চিমবঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে, সেটা আমরা বুঝতে পারছি, আকার ইঙ্গিতে সবেতে বুঝতে পারছি। এই জন্য রাহুল গান্ধীকে আমরা ধন্যবাদ জানাবো লড়াইটা লড়ার জন্য। প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে 58 লক্ষ নাম প্রথমে বললো ডিলিট হয়েছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, শুনে নিন। নো ম্যাপিংয়ে 30 লাখ, ঠিক আছে? এখন বাদ পড়েছে কত? 11,472। 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে নেমে এসেছে 92 লাখে। 65,78,058টি
নোটিশ জেনারেট হয়েছে, তার ভেতরে 32,49,091টি নোটিশ সার্ভ হয়েছে এবং একটা শুধু জেলা বলে দিচ্ছি আপনাকে, কলকাতা দক্ষিণ, সেখানে 1,35,561টা নোটিশ জেনারেট হয়েছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনারা জানেন কি যে বিএলও আপলোড মানে ডকুমেন্ট সমস্ত আপলোড করার পরেও নোটিশ পাঠানো হচ্ছে? এটা বিএলওর উপরে চাপ নয় কি? তার নৈতিকতার উপরে অসম্মান নয় কি ইলেকশন কমিশনের? আমরা দিয়েছি 181 নম্বর পার্ট কৃষ্ণনগর, দেখে নিন, 85 কৃষ্ণনগর দেখে নিন, মিলিয়ে নেবেন, আজকেই কমপ্লেন হয়েছে। আপনাদের বলে রাখি, তৃণমূল কি দেখিয়েছে আমরা জানি না, কিন্তু জাতীয় কংগ্রেস এই পশ্চিমবঙ্গে দেখিয়েছে যে 2বার ডেথ সার্টিফিকেট দেওয়ার পরেও ড্রাফট রোলে নাম আছে। তাহলে হচ্ছেটা কি? মানুষকে হয়রানি করে। এটা হিয়ারিং নয়, হিয়ারিংয়ের জায়গায় এটা হয়রানি। তার কারণ এই পুরো যদি আপনি ইলেকশন কমিশনের সিস্টেমটা দেখেন, এখানে ইলেকশন কমিশন আসা এবং এই কাজ করা টোটালি আনপ্ল্যান্ড। এটা আনসিস্টেম্যাটিক ইন্টেন্সিভ রিগিং বলে আমরা বলছি। তার কারণ হচ্ছে এই বিজেপির নিয়ন্ত্রিত। এরা কি চাইছে? আচ্ছা শুনুন তো, আপনারা তো জানেন সবাই, এখানে তো আলিদা বসে আছেন, অনেকগুলো কথা বললেন, সুন্দর ভালোভাবে বলেছেন। না আমি বলি, ইলেকশন কমিশনারটাকে এত নাম বাদ যাবে। একজন বলছে, এলওপি বলছে 1,20,25,00,000, এ বলছে 1,10,00,000, কেউ বলছে ভোটার কার্ড বানিয়ে দেবো। কোন অ্যাকশন নিয়েছেন? এবং সবথেকে বড় কথা, হিয়ারিং প্রসেসের ভেতরে আপনারা নির্দিষ্টভাবে আপনারা দেখান তো, এই যে বিএলওদের প্রত্যেক দিন একটা করে নতুন করে ইনস্ট্রাকশন দিচ্ছেন, এইটা কি আপনারা জানতেন? এবং 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 সমস্যাটা তৈরি করবে কোথায় ইলেকশন কমিশন? আমি এক লাইনে শেষ করে দেবো, কোথায় তৈরি করবে? এই 92 লক্ষ যে বাকি আছে এখনো, এই ইস্যু যখন হবে, এই ইস্যুটা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে গিয়ে যখন পৌঁছবে, ডেটা ম্যাপিং কোথা থেকে করবেন? এই ডেটা ম্যাপিং এর কি জায়গা আছে আপনার ইলেকশন কমিশনে? অনেকটা সময় দিয়েছে। দেখুন, যে বিষয়টা হচ্ছে বিএলওর ক্ষেত্রে বলা হয়েছে, বিএলওরা কারা? বিএলওরা তো রাজ্য সরকারের লোক না, আর রাজ্য সরকারের অফিসার কারা? ইলেকশন তারা কমিশনের কোন রাজ্য লোক আছে সরকারের দাদা, আপনি অফিসার, বলুন তো? এসডিও কে রাজ্য সরকারের। ইলেকশন কমিশনের লোক কোথায় আছে? এরাই আজকের এই ইলেকশনে, এই এসআইআর পর্বে এরাই কেন্দ্রীয় সরকারের জানি তো, নিচে তৃণমূল উপরে বিজেপি অফিসার হয়ে বসে রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের লোক হিসেবে বসে রয়েছে, অর্থাৎ ইলেকশন কমিশনের লোক। যে লোকটার নেচার জন্মগত হলো রাজ্য সরকারের, সেই লোকটা একদিনের বা এক মাসের জন্য কেন্দ্রীয় সরকারের লোক হয়েছে। কেন্দ্রকে আপনি দুষছেন কেন? কেন্দ্রকে কেন আপনারা দুষছেন? আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি এই রাজ্য সরকারের লোক তারা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার আমরা দেখেছি নির্বাচন কমিশনে গিয়েছেন, তিনি ভার্চুয়াল শুনানির জন্য দাবি করেছিলেন নির্বাচন কমিশনের কাছে, তারপরে তিনি বারংবার এই ভূতেদের সামনে এনেছেন। কিন্তু যেটা প্রশ্ন কৃষাণু, যে এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কিছু দাবি করছেন, কিন্তু আপনাদের কি মূল্যায়ন যে এখনো পর্যন্ত কোনো সংশোধনের রাস্তায় কি কমিশন গেল? কমিশন তো খালি যখন বারুইপুরের ঘটনা ঘটেছিল বিএলওদের শোকজ করে দিয়েছিল, তারপরে কমিশন কি কোনো রকম সংশোধনের রাস্তায় হেঁটেছে বলে আদৌ তৃণমূল কংগ্রেস মনে করে? প্রথম কথা আমি বলে রাখি যে যেহেতু আশুতোষ বলল তাই আমাকে বলতে হচ্ছে যে এই ইলেকটোরাল রোল নিয়ে ফেরতবাজিগিরি করা হচ্ছে। ইলেকটোরাল রোলে বিজেপির অনুসারে অন্য ভোটার ঢোকানো হচ্ছে, এটা গত বছর 2025 সালের ফেব্রুয়ারি মাসে সারা ভারতে প্রথমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের একটা দলীয় কর্মসূচিতে তালিকা ধরে ধরে এপিক কার্ড এপিক নাম্বার ধরে ধরে বলেছিলেন যে পশ্চিমবাংলার ইলেকটোরাল রোলে হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহারের মানুষকে ঢোকানো হচ্ছে, একদম পুরো মানে প্ল্যানিং ওয়াইজ ঢোকানো হচ্ছে। তারপরে রাহুল গান্ধী বলেছেন, অনেকেও বলেছে, এখানে যেটা হচ্ছে যে বিএলওদের সব জিনিসে দোষারোপ করা হচ্ছে, তো আলিদাও করার চেষ্টা করছে। কথাটা হচ্ছে বিএলওদের মাথায় তো আপনারা অমুক অবজারভার, তমুক অবজারভার, মাইক্রো অবজারভার, মাইক্রো মিনি অবজারভার, হাজার অফিসার রেখেছে। তার মানে কি বিএলওরা যাতে যথেচ্ছ তৃণমূলের কোনো কাজ না করতে পারে আপনারা তদারকি করবে, তো তারপরে বিএলওদের দোষারোপ করার মানেটা কি? আপনারা তো দিল্লি থেকে অফিসার এনেছেন যে বিএলওদের ভুল ভ্রান্তি ত্রুটি ধরার জন্য, তারপরে তো দায় নিতে হবে, আপনাদেরকেই নিতে হবে। এবং দিনের শেষে বলি, কাকে যে নোটিশ ইস্যু করা, যেটা শ্রীকুমার দা বলছিলেন, নোটিশ আমি যতদূর জানি নোটিশ একমাত্র ইস্যু করার সাংবিধানিক আইনি অধিকার আছে ইআরও, ইলেকটোরাল রোল অফিসারে। তারপর আমরা দেখছি দিল্লি থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে অটোমেটিক আপনি নোটিশ ইস্যু করে দিচ্ছেন, যেটা ইআরও জানেই না। তারপরে আপনি বিএলও কে দোষারোপ করছেন। বিএলও যেটা আশুতোষ বলল, গিফট সার্টিফিকেট দেওয়া হচ্ছে, নথি দেওয়া হচ্ছে, তারপর শুধু অ্যাকনলেজমেন্ট নেই।
অমর্ত্য সেন, তারপরে রণজিৎ মুখোপাধ্যায় লোকসভার প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের থেকে এক সময়। তাহলে যে প্রার্থী হচ্ছে অ্যাটলিস্ট তাকে তো স্ক্রুটিনির পরে প্রার্থী করছে কমিশন, তারপরে তাকে আমার নামে হিয়ারিং নোটিশ আছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ যদি প্রশাসনিক আধিকারিক থাকে, তিনি তো একজন সাধারণ ভোটার নাকি? তার জন্য ইলেকশন কমিশনের হিয়ারিংটা করবে না, তো? সমস্যা সেটা নয়। ইলেকশন কমিশনের হিয়ারিং কে করবে? তাহলে সে যদি মার্জিতভাবে আপনাকে একটা জিনিস বলতে চাই, আলিদা, আপনারা কি ইলেকশন বলেছিলেন? কমিশনের কে আপনারা হিয়ারিং জেনারেল করবে? ম্যাপিং করেছেন, তৃণমূল না বিজেপি ম্যাপিং করবে? আপনি বলুন। কি ধরেছেন? সবথেকে স্যাক্রোসেন্ট কমিশনের ভুলটা কি? আরে ভাই, আমরা একজন মন্ত্রী পাস করে আছে, আমরা এখানে দাঁড়িয়ে লড়াই কেন করছি? তাকে আপনি ম্যাপিং এ রাখেন। কৃষ্ণদা বলার চেষ্টা করুন, আপনি যদি ভুল কাগজ জমা দেন, আপনি যদি ভুল তথ্য পরিবেশন করেন, আপনি যদি গো ধরে বসে ইলেকশন থাকেন আমি কাগজ কমিশনের জমা তথ্য দেবো ঠিক না, আছে তো? তাহলে সে আপনি যত বড়ই হন না কেন, কাগজ তো আপনাকে দিতেই হবে। ইসিআই এর তথ্য ঠিক আছে? কমিশনের দিতে ভুলটা হবে কি? কি না? কমিশনের আজকে ভুলটা যার কি? পাসপোর্ট আছে ওদের সেটাই যার বলুন। পাসপোর্ট হয়েছে বলুন না। দেবের কথা কত বলছেন, যার ভোটার কার্ড হয়েছে সেটাও বলুন। তো দেয়নি কাগজ। মানুষ তো ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটার লিস্ট চায়, সেটা তো বলছেন না আপনারা। এসআইআর এর একদম অত্যন্ত মানে একেবারে জানেন না, এটা কথা বলার কোনো অধিকারই আমার থাকতে পারে না। কারণ এক নম্বরে এরা সবাই অত্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনের ওপরের তলার লোক যারা দিল্লি থেকে আসছেন, কিন্তু তারা আবার সবাই প্রধানত হয়ে কারুর কাজ করেন সেটাও আমি জানি, দুটোই আছে। কাজে এখন তারা কাজ করছেন আপনারা বিজেপির এটা হয়ে করিয়েছিলেন তো? বাজে ভাবে। আমি না, বলছি তো আপনারা এটা যে করিয়েছিলেন। আরো কেয়ারফুল হওয়া সবাই উচিত। করিয়েছিলেন। আমি স্পেসিফিক্যালি সরকারের আপনাকে বললাম, করিয়েছিলেন। আমার ইটাহারের আকবর আলী যে কত লোককে ছেলেটা ডাকবেন জ্যান্ত, hearing এ? যে যুব কি মনে সেক্রেটারি, হচ্ছে? তাকে বাদ দিলেন। আশুতোষ কি মনে হচ্ছে? তাহলে এই যে ভোটার তালিকাটা কি? 14ই মার্চ চূড়ান্ত ভোটার তালিকাটা সামনে আসবে, তার উপর কতটা আস্থা থাকবে কংগ্রেসের? দেখুন, ইসিআই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলবে কি করে আমি তো বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে 14 তারিখ রোল বেরোনোর কথা। প্রথম কথা, এই হিয়ারিং, এত হিয়ারিং, প্রথম কথা হচ্ছে আনপ্ল্যান্ড। কি করে করবেন? অফিসার নেই আপনার টেবিলে, ভালো করে ক্যামেরা পাঠিয়ে দেখুন না কি অবস্থাটা, প্র্যাকটিক্যাল অবস্থা। মানুষের লাইন পড়ে যাচ্ছে, মানুষকে হয়রানি করা হচ্ছে। 3 ঘন্টা 4 ঘন্টা সিনিয়র সিটিজেনগুলো, আমরা বলার পরে শুভঙ্কর বাবু চিঠি লিখলেন ইলেকশন কমিশনকে যে 60 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে, যারা প্রেগনেন্ট উমেন আছে তাদেরকে দেখুন স্পেশালভাবে। তা কেউ শুনেছেন? এই ইলেকশন কমিশন শুনেছে 85 বছর করে দিয়েছে। আপনারা জানেন সিনিয়র সিটিজেনদের আজকে কি অবস্থা, কি মেন্টাল ট্রমার ভেতরে তাদেরকে ভুগতে বেশ, হচ্ছে। আমি লজ্জা আসবো করে না যে? লাস্টে আসবো কৃষাণুর কাছে। কৃষাণু, আগামীকাল সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের এবং রাজ্য সরকার এবং ইডির মুখ্যমন্ত্রী যার অন্যতম পার্টি যে মামলা, সেই শুনানি রয়েছে। এখানে এই বিষয়টি অবশ্যই উঠবে যে মুখ্যমন্ত্রী সেখান থেকে ফাইল নিয়ে চলে এসেছেন, এবং সেক্ষেত্রে ইডির অভিযোগটা হচ্ছে কি সরকারি কাজে বাধা দেওয়া। কি মনে হয়, এটা কি সুপ্রিম কোর্টে যখন এই মামলা ওঠে তখন কি খুব অস্বস্তি হয় একজন এই রাজ্যের নাগরিক হিসেবে, ওই তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে? হচ্ছে, শোনো, আমরা রাজনীতি করি তো, আমাদের অনেক সময় বৃহত্তর গণতন্ত্রের সাথে আইন ভেঙে সেটা প্রমাণ করতে হয়, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হয়। সেটাই রাজনীতির একটা অভিন্ন অঙ্গ। আমরা সবাই কখনো না কখনো পথ অবরোধ করেছি, আইন অমান্য করেছি, এটা আমাদের রাজনীতির অঙ্গ, বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে। আজকে আমি আবার বললাম, যেমন যদি বিজেপির পদলেহন করে এই কেন্দ্রীয় সংস্থাগুলি কাজ করে, সেই তাদের সাথে সেই মুগুর দিয়েই মুখ্যমন্ত্রী ব্যবহার করেছেন। তিনি আমার দলনেত্রী, আমরা গর্বিত যে তার নেতৃত্বে আমরা বিজেপির কথা শুনবেন, সেটা ঠিক করুন। আলিদা, এইখানে দাঁড়িয়ে আমি পরিষ্কার বলছি, মমতা দেবী এই কাজটা করে ভালো করেননি। এটা দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করে ভালো করেছেন না মন্দ করেছেন, তা নিয়ে রাজনৈতিক মতবিরোধের থেকেও গুরুত্বপূর্ণ আদালত কি মনে করছে। ইডির অভিযোগের প্রেক্ষিতে এবং তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের যে বয়ান আগামীকাল আদালতের সামনে থাকবে, সেই সম্পর্কে আদালতের কি মূল্যায়ন, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, এবং সেই খবরের জন্য আপনাদের তাকিয়ে থাকতেই হবে কলকাতা টিভির পর্দায়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন কৃষাণু মিত্র, আলী হোসেন, শ্রীকুমার মুখোপাধ্যায়, আশুতোষ চট্টোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।